ধম্মমিত্র, আপনারা দেখছেন ভয়েস অব বহুজন। আমি শরদিন্দু বিশ্বাস। গৌতম বুদ্ধ সম্পর্কে সর্বপ্রথম লিখিত ধারণা দেয় এই পালি এবং স্থানীয় ভাষায় রচিত বৌদ্ধ সাহিত্যগুলো। এই গোটা সাহিত্যকে এক জায়গায় নিয়ে এসে ত্রিপিটক রচিত হয়েছে। এই ত্রিপিটক হলো সুত্ত পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক, যা গৌতম বুদ্ধের মহাপরিনিব্বাণের পরবর্তী কালে এটা লিখিত হয়েছে। একটা কাহিনী আছে, দারুণ কাহিনী। কেন এই লেখালেখির ব্যাপারটা এলো? কাহিনীটা হচ্ছে, গৌতম বুদ্ধের মহাপরিনিব্বাণ হয়েছে, তার শায়িত দেহের পাশে দাঁড়িয়ে আছে সুবদ্ধ নামে একজন ভিক্ষু। তিনি বলে উঠলেন, যাক, অবশেষে আমাদের শাসক যে পরিনিব্বাণ পেয়েছেন তাতে ভালোই হয়েছে, কারণ এবার আমরা স্বাধীনভাবে বাঁচতে পারব। অর্থাৎ একটা নীতির মধ্যে, নৈতিক আচরণের মধ্যে গোটা ভিক্ষু সংঘকে বেঁধে রেখেছিলেন গৌতম বুদ্ধ, এবং সেটার বিপরীত ভাবে এই যে সুবদ্ধ, তিনি বলছেন এবার বাঁচা গেল। এই কথা শোনার পর যারা অর্হত প্রাপ্ত ভিক্ষুগণ এবং সমনেরা, বিশেষ করে সমনেরা, সেই সমনেরা এই কথা শুনে বললেন যে কাল বিলম্ব করা আর উচিত হবে না। আমাদের যে মহাকারুণিক গৌতম বুদ্ধের যে বাণীগুলো, সেই বাণীগুলো লিখিত করার ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন যে গৌতম বুদ্ধের মহাপরিনিব্বাণের 3 মাসের মধ্যে 485 খ্রিস্টপূর্বাব্দে মহারাজ অজাতশত্রু তার পৃষ্ঠপোষকতায় রাজগীর সপ্তপর্ণী গিরিগুহায় মহাকাশ্যপের পৌরোহিত্যে প্রথম বুদ্ধ মহাসঙ্গীতির আয়োজন করা হয়, এবং সেই বুদ্ধ মহাসঙ্গীতিতেই প্রথম বুদ্ধের যে বাণীগুলো লিখিত আকারে নেওয়া হয়, তাল পাতার উপরে লেখা হয়। দীর্ঘ 7 মাস ধরে চলে এই কাজ, এবং সেখানে উপস্থিত ছিলেন 500 অর্হত প্রাপ্ত মহাথের ও ভিক্ষুগণ। দ্বিতীয় যে মহাসঙ্গীতি আয়োজন করেন মগধের রাজা কালাশোক। এই কালাশোক বৈশালীতে অনুষ্ঠিত করে এই মহাসঙ্গীতি, এবং যেখানে লেখা হয় বুদ্ধের যে সমস্ত দেশনাগুলো বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন ভাষায় তিনি যে দেশনাগুলো দিয়েছেন সেগুলো লিখিত হয় কালাশোকের সময়। তৃতীয় সঙ্গীতি আয়োজন হয় পাটলিপুত্রে। সম্রাট অশোক এই মহাসঙ্গীতির নেতৃত্ব দেন, শুধু প্যাট্রোনাইজ করেন না, তিনি নেতৃত্ব দেন। কারণ হচ্ছে, কিছু ভিক্ষুর বিভিন্ন ধরনের মত প্রকাশের জন্য ভিক্ষু সংঘ দুর্বল হয়ে পড়ে এবং খণ্ড বিখণ্ড হয়ে যায়। সম্রাট অশোক এই খণ্ড বিখণ্ড ভিক্ষু সংঘকে এক জায়গায় নিয়ে আসার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। এই জন্যে নিজেই তিনি নেতৃত্ব দেন। তৃতীয় সঙ্গীতের পরে চতুর্থ মহাসঙ্গীতি হয় পেশোয়ারে, বর্তমান পাকিস্তানে। এর নেতৃত্ব দেন কনিষ্ক, এবং এর পৌরোহিত্য করেন অশ্ব ঘোষা। ভালো করে এইবার ভেবে দেখুন, অশ্ব ঘোষ একজন লেখক, তিনি পৌরোহিত্য করেন কনিষ্কের যে মহাসঙ্গীতি, চতুর্থ মহাসঙ্গীতি। আর এই সময় থেকেই বুদ্ধ সাহিত্যে সংস্কৃত ভাষা, অর্থাৎ একটা খিচুড়ি ভাষার অনুপ্রবেশ ঘটে। খিচুড়ি ভাষায় বুদ্ধের দেশনা প্রকাশ করার জন্য বুদ্ধ নিজেই মানা করেছিলেন। বলেছিলেন যে যেখানে যে অবস্থায় যে ভাষাগুলো আছে
সেই ভাষাকেই প্রাধান্য দিতে হবে, কারণ মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। তাই যদি খিচুড়ি ভাষায় একটা অন্য ভাষায় এই দেশনাগুলো দেওয়া হয়, তাহলে বহু মানুষ শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে। যেভাবে এখন ইংরেজি শিক্ষায় চালু হয়েছে, ইংরেজি শিক্ষার জন্যই একেবারে খেটে খাওয়া মানুষগুলো, তাদের ছেলে মেয়েরা স্কুলে এসে শিক্ষা থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে। এমনকি বাংলা ভাষায় শিক্ষার জন্য আদিবাসী ভাষাগুলো ধ্বংস হয়ে গেছে বঙ্গ ভাষায় শিক্ষার জন্য। সুতরাং এই বিষয়টি চিন্তা করে গৌতম বুদ্ধ বলেছিলেন যে সমগ্র মানুষ যে ভাষায় বুঝতে পারে, বিশেষ করে ধম্ম লিপিতে লিখবে তারা, এবং পালি ভাষায় তারা যদি কথা বলা হয় তাহলে তারা সবাই বুঝবে। আপনারা যদি কেউ ভাষা তত্ত্বের মানুষ হন তাহলে বুঝতে পারবেন যে সুদূর মায়ানমার থেকে একেবারে কাবুল কান্দাহার পর্যন্ত যে জনপুঞ্জের যে ভাষা আছে, সেই জনপুঞ্জের ভাষা প্রায় সমান। আমরা অনেক শব্দই বুঝতে পারি। আপনি এখান থেকে যদি গুজরাটে যান, দেখবেন গুজরাটের ভাষা একই রকম, প্রায় বাংলা ভাষার মতো, অর্থাৎ সেগুলো পালি ভাষা। আপনি যদি মহারাষ্ট্রে যান, দেখবেন একই রকমের ভাষা, অনেক শব্দই আপনি বুঝতে পারবেন। অর্থাৎ এগুলো সবই এসেছে পরবর্তীকালে, আলাদা হয়ে গেছে পালি ভাষা থেকে। তো স্বাভাবিক কারণেই গৌতম বুদ্ধ বারণ করেছিলেন যে খিচুড়ি ভাষা দিয়ে শিক্ষাকে মানুষের কাছ থেকে কেড়ে নিও না। আপনারা খেয়াল করে দেখুন, কনিষ্কর এই পথে শুরু হয় যে পঠন পাঠন, অর্থাৎ সংস্কৃত ভাষায় ধম্ম লিপিতে। তখন এই নাগরী লিপি আসেনি। কনিষ্ক যে ভাষায় লিখেছে সেটা সংস্কৃত ভাষায়, এবং পরবর্তীকালে ধম্ম লিপিতে এগুলো লেখা হয়েছে। আর এই জন্যই এই সংস্কৃত ভাষায় কি করতে হয়েছে, প্রাচীন যে আদি দেশনাগুলো সেগুলো সংস্কৃতিতে ট্রান্সলেশন করতে হয়েছে। সংস্কৃততে ট্রান্সলেশন করে বিশাল পাহাড় রচনা করা হয়েছে, এবং এগুলোই পরবর্তীকালে যে মহাযান ধারার সঙ্গে সমস্ত বিদেশে চলে গেছে, এবং সেখানে এই সংস্কৃত ভাষা থেকে যে অনুবাদ হয়েছে সেই অনুবাদ সাহিত্যগুলো চলে এসেছে, মানে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। আর প্রাচীন যে আমাদের দেশের ভাষা, আমাদের যে ধম্মলিপি, আমাদের যে আঞ্চলিক ভাষাতে গৌতম বুদ্ধের দেশনাগুলো লেখা হতো, সেগুলো সব কিছু ধ্বংস হয়ে গিয়ে ওই সংস্কৃত ভাষাতে অনুবাদিত হয়েছে। এটা পার্জিটার সাহেব বলেছেন, তার বিখ্যাত গ্রন্থেতে বলেছেন যে প্রথম দিকে সংস্কৃত ভাষায় সাহিত্যগুলি ধম্ম লিপিতে লেখা হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন যে গৌতম বুদ্ধ কতটা ভেবেছিলেন যে যদি এই দেশনাগুলো অন্য কোনো ভাষায় লিখিত হয়, অন্য কোনো ভাবে প্রচারিত হয়, তাহলে মূল যে ধারাটি, সেই ধারাটি শেষ হয়ে যাবে, ক্ষয়িষ্ণু হয়ে যাবে, এবং আঞ্চলিক ভাষাগুলো মরে যাবে।